ব্যাংক লুটের অন্যতম সহযোগী এবং বিতর্কিত নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে যখন সাধারণ গ্রাহক এবং কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়েন, তখন তাদের শান্ত করার বদলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি ইঙ্গিতে পুলিশের মাধ্যমে চালানো হয় বর্বরচিত হামলা। কিন্তু কেন এই হামলা? কেন একটি বেসরকারি ব্যাংকের দখল নিয়ে রাষ্ট্রযন্ত্র তার সমস্ত শক্তি প্রয়োগ করছে? এর নেপথ্যের আসল কাহিনী এবং বাফেলো পলিটিক্সের চেয়েও ভয়ঙ্কর যে রাজনৈতিক ও অর্থনৈতিক থ্রিলার আজ উন্মোচিত হতে যাচ্ছে, তা আক্ষরিক অর্থেই আপনার ঘুম কেড়ে নেবে। ক্ষমতার পালাবদল হলেও লুটেরাদের চরিত্র কি আদৌ বদলায়? দেশের সবচেয়ে বড় এবং আস্থার প্রতীক ইসলামী ব্যাংকের দখল নিয়ে আজ পর্দার আড়ালে এবং রাজপথে যে ভয়ঙ্কর রুদ্ধশ্বাস এবং নোংরা রাজনৈতিক খেলা শুরু হয়েছে, তা জানলে দেশের যে কোনো সাধারণ নাগরিকের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। সদ্যবিদায়ী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের আমলে যে সিন্ডিকেটটি ব্যাংকটিকে গিলে খেয়েছিল, আজ ঠিক একই কায়দায় নতুন খোলসে সেই ব্যাংক দখলের পায়তারা শুরু করেছে বর্তমান ক্ষমতাসীন বিএনপির সরকার। আর এই দখলের ব্লুপ্রিন্ট বাস্তবায়ন করতে গিয়ে আজ যা ঘটেছে, তা বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। এই পুরো দ্বন্দ্বের শেকড় খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে ইসলামী ব্যাংকের একেবারে জন্মলগ্নে। আজ অনেকেই সত্যটি প্রকাশ্যে বলতে ভয় পান, কিন্তু বাস্তবতা হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কোনো সাধারণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এটি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের লাখো লাখো নেতাকর্মীর রক্ত, ঘাম, মেধা এবং নিরলস শ্রমের উপর ভিত্তি করে। আজ ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে যে শীর্ষ পর্যায়ে অবস্থান করছে, এর পুরো কৃতিত্ব এককভাবে জামায়াতে ইসলামের। কারণ একেবারে শূন্য থেকে শুরু করে দেশের আনাচে কানাচে আস্থা, বিশ্বাস এবং আন্তরিক সেবার মাধ্যমে তারা যেভাবে এই ব্যাংকে মানুষের হৃদয়ে প্রতিষ্ঠিত করেছে, তা অন্য কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না। আর এটি সম্ভব করে দেখিয়েছিলেন জামায়াতের এক সময়ের বিজনেস টাইকুন মীর কাশেম আলী মিন্টু। বিশ্লেষক এবং খোদ ব্যাংকটির প্রতিষ্ঠাতারাও মনে করেন, ইসলামী ব্যাংক মূলত জামায়াতে ইসলামীর একটি প্যারালাল বা সমান্তরাল অর্থনৈতিক সংগঠন। এটি প্রকাশ্যে স্বীকার করার মধ্যে কোনো দোষ বা হীনমন্যতার কিছু নেই। তাদের ত্যাগ এবং শ্রমে এই মহিরুহ গড়ে উঠেছে। এই ব্যাংক তাদের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ। কিন্তু অত্যন্ত সুকৌশলে এই ব্যাংকটিকে রাজনৈতিকভাবে দখল করে নেওয়ার যে মাস্টার প্ল্যান আজ সরকার হাতে নিয়েছে, তা অচিরেই এক ভয়ঙ্কর বুমেরাং হয়ে খোদ সরকারের দিকেই ফিরে আসবে। মগবাজারের যে লোকগুলোর হাড় ভাঙা শ্রমে এই ব্যাংক দাঁড়িয়েছে, তারা কি আজ নিজেদের চোখের সামনে তাদের প্রাণের প্রতিষ্ঠানকে লুটেরাদের হাতে চলে যেতে দেখে বসে বসে কেবল তসবিহ জপবেন? মোটেও না। তারা অবশ্যই এর তীব্র প্রতিবাদ করবেন এবং নিজেদের প্রতিষ্ঠানের মালিকানা নিজেদের হাতেই বুঝে নেবেন। এটাই প্রকৃতির এবং রাজনীতির সবচেয়ে স্বাভাবিক নিয়ম। আর যারা ইসলামী ব্যাংকে জামায়াতের আধিপত্য নিয়ে প্রশ্ন তুলছেন, তাদের কাছে সাধারণ মানুষের একটি অত্যন্ত তীক্ষ্ণ প্রশ্ন রয়েছে। দেশের ব্যাংকিং এবং কর্পোরেট সেক্টরের দিকে তাকালে দেখা যায়, বিএনপির শীর্ষ নেতা আব্দুল আউয়াল মিন্টু, মির্জা আব্বাস, হাফিজ ইব্রাহিম, তাবিত আউয়াল সহ অসংখ্য প্রথম সারির নেতা প্রকাশ্যে ব্যাংক ব্যবসার সাথে জড়িত। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান মির্জা আব্বাস নিজেই। তাদের নামে বেনামে রয়েছে একাধিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। বিএনপির নেতারা যদি কোটি কোটি টাকার ব্যাংক ব্যবসা করতে পারেন, তাতে যদি রাষ্ট্রের বা অর্থনীতির কোনো সমস্যা না হয়, তবে সমস্যাটা কেবল তখনই কেন শুরু হয়, যখন মগবাজারের মানে জামায়াতের লোকেরা একটি ব্যাংক সফলভাবে পরিচালনা করেন। এই দ্বৈতনীতি এবং রাজনৈতিক হীনমন্যতা আজ সাধারণ গ্রাহকদের চরমভাবে ক্ষুব্ধ করে তুলেছে। ইসলামী ব্যাংকের সাধারণ কর্মকর্তা কর্মচারীরা হয়তো পশ্চিমা ধাঁচের খুব দক্ষ বা বিচক্ষণ এমপ্লয়ি নন, কিন্তু এই ব্যাংকটি বিগত 4 দশক ধরে টিকে আছে এবং ফুলে ফেপে উঠেছে কেবল একটিমাত্র পিলারের উপর ভর করে, তা হলো সততা এবং আমানতদারিতা। আর এই সততার সবচেয়ে বড় প্রমাণ হলো দেশের প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। ইসলামী ব্যাংকের সবচেয়ে বড় গ্রাহক হচ্ছেন মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা। দেশে প্রায় 2 কোটি গ্রাহক এই ব্যাংকের সাথে সরাসরি যুক্ত। বাংলাদেশের রেমিট্যান্সের সবচেয়ে বড় এবং সিংহভাগ অংশ এই একটিমাত্র ব্যাংকের লেনদেনের মাধ্যমেই দেশে প্রবেশ করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই ব্যাংকের একটি বিশাল গ্রাহক অংশ এবং চাকরিজীবীদের মধ্যে অনেকেই জামায়াত ও শিবিরের মতাদর্শের হওয়ায়
প্রতিটি সরকার পরিবর্তনের পরই তারা নতুন ক্ষমতাসীনদের রাজনৈতিক রোষানলের শিকার হন। 2013 সালে যোগ্য অর্থায়নের সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে আওয়ামী লীগ সরকার এই ব্যাংকটিকে জোরপূর্বক কুখ্যাত এস আলম গ্রুপের হাতে তুলে দিয়েছিল। এরপর শুরু হয়েছিল এক নজিরবিহীন লুটপাট। আর আজকের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো বর্তমান বিএনপির নজরও এখনও সেই ইসলামী ব্যাংকের দিকেই পড়েছে। আওয়ামী লীগের শেল্টারে থাকা সেই এস আলম সিন্ডিকেট আজ রাতারাতি খোলস পাল্টে বিএনপির শেল্টারে আশ্রয় নিয়েছে। আর তাদের মাধ্যমেই নতুন করে এই ব্যাংকটি দখলের ভয়ঙ্কর প্রক্রিয়া চালানো হচ্ছে। কিন্তু সরকার হয়তো ভুলে গেছে প্রবাসী এবং দেশীয় গ্রাহকদের একটি বিশাল অংশ যারা জামায়াতের আদর্শে বিশ্বাসী, তারা যদি একবার ঘুরে দাঁড়ায় তবে কি হতে পারে। দেখুন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই বর্তমান বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি চালানোর একমাত্র চালিকা শক্তি। বাকি প্রায় সবটাই ঋণ আর ধার দেনার উপর নির্ভরশীল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইঙ্গিতে পুলিশি হামলার মাধ্যমে ব্যাংক দখলের যে চেষ্টা আজ করা হচ্ছে তা দেশের অর্থনীতিতে ঠিক কি পরিমাণ পারমাণবিক আঘাত হানতে পারে তা নীতি নির্ধারকরা কল্পনাও করতে পারছেন না। প্রথমেই মনে রাখতে হবে, এবারের পোস্টাল ব্যালটে অর্থাৎ প্রবাসীদের ভোটে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল জামাত। জামাত পেয়েছে প্রায় 80% ভোট। এবার কল্পনা করুন, আজই যদি দেশের মাত্র 1 লাখ গ্রাহক ক্ষুব্ধ হয়ে ইসলামী ব্যাংক থেকে তাদের গচ্ছিত সমস্ত আমানত তুলে নেন এবং প্রবাসীদের মধ্যে মাত্র 3 লাখ প্রবাসী 1 মাসের জন্য দেশে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো বন্ধ করে দেন, তবে কি হবে? দেশের অর্থনীতি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়বে। রিজার্ভের পারদ তলানিতে গিয়ে ঠেকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে। হ্যাশট্যাগ চলছে রেমিটেন্স শাটডাউন এবং শাটডাউন ইসলামী ব্যাংক। সাধারণ গ্রাহক থেকে শুরু করে প্রবাসীরা সরাসরি ঘোষণা দিচ্ছেন, দখলদারদের অধীনে কোনো রেমিটেন্স যাবে না, কোনো আমানত থাকবে না। যে ব্যাংক জনতার হবে না সেই ব্যাংক ডাকাতের হাতেও দেওয়া হবে না। ইতিমধ্যেই বহু প্রবাসী ব্যাংকিং চ্যানেল ছেড়ে গোপনে হুন্ডির মাধ্যমে মুভ করতে শুরু করেছেন, ঠিক যেমনটি তারা করেছিলেন জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনাকে ভাতে মারার জন্য। জামাত যদি আজ প্রকাশ্যে এই রেমিটেন্স শাটডাউন ঘোষণা করে অথবা গোপনে হুন্ডি লাইনকে সমর্থন দেয়, তবে বর্তমান তারেক রহমানের সরকার কি এই তীব্র রিজার্ভ সংকট নিয়ে 1 মাসও দেশ চালাতে পারবে? সামান্য কোটা সংস্কার আন্দোলনের শেষ পরিণতি কি হয়েছিল এবং কিভাবে একটি সরকারের পতন ঘটেছিল তা সবারই খুব ভালো করে জানা আছে। বিএনপিকে অত্যন্ত স্পষ্টভাবে একটি রূঢ় বাস্তবতা বুঝতে হবে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামী ব্যাংক হচ্ছে বিএনপি ও জামায়াতের মধ্যকার এক অদৃশ্য লাইফলাইন। এই একই লাইফলাইন ছিল 1994 সালে যখন গোলাম আজমকে গ্রেফতার করা হয়েছিল, তখনও ইস্যু ছিল এই ইসলামী ব্যাংক। বিএনপি সরকার যদি এই ব্যাংকটি নিয়ে অতি উৎসাহী আমলা বা লুটেরাদের কথায় অতিরিক্ত বাড়াবাড়ি করে, তবে জামাতও আর চুপ করে বসে থাকবে না। তারা তাদের লাখো কর্মীর রক্তে গড়া প্রতিষ্ঠান রক্ষায় বিভিন্ন রাজনৈতিক ও অর্থনৈতিক ইস্যুতে চরম বাড়াবাড়ি করতে বাধ্য হবে। আর এর ফলে দুই মিত্র দলের মধ্যে সংযমের পরিবর্তে এক ভয়ঙ্কর সংঘাতের পরিস্থিতি তৈরি হবে, যার একমাত্র ফায়দা লুটবে অন্ধকারে ওত পেতে থাকা এবং ফিরে আসার অপেক্ষায় প্রহর গোনা পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ। একই সাথে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদেরও আজ খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে। ইসলামী ব্যাংক রক্ষায় তাদের একেবারে পরিষ্কার এবং জোরালো ভাষায় কথা বলতে হবে, ঠিক যেমনটি বলছেন শিশির মনির। তিনি আজ প্রকাশ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন, মাননীয় অর্থ উপদেষ্টা জনাব রাশেদ আলম মাহমুদ তিতুমির, শুনেছি আপনি বিষয়টি দেখভাল করছেন। ব্যাংকটা নষ্ট করিয়েন না, মূল মালিকদের কাছে ফিরিয়ে দেন। আশা করি সকলেই লাভবান হবেন ইনশাআল্লাহ। এখন ইসলামী ব্যাংক রক্ষায় জামাতকে একেবারে পরিষ্কার এবং জোরালো ভাষায় কথা বলতে হবে। জামাতের লাখো কোটি সমর্থক তাদের জীবনের সমস্ত অর্জন, রক্তপানি করা রোজগার এবং বিনিয়োগ এই ব্যাংকে ডিপোজিট করে রেখেছেন। তাদের সেই আমানত নিয়ে আজ কেন এই টানাপোড়েন চলবে? জামাতের নেতাদের হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। এত বড় একটি আন্তর্জাতিক মানের ব্যাংক দাঁড় করানো তাদের এক ঐতিহাসিক সফলতা, এতে তাদের প্রাউড ফিল করা উচিত। ইসলামী ব্যাংকে কোনো ঝামেলা বা রান অন পরিস্থিতি তৈরি হলে এর ডোমিনো ইফেক্ট পড়বে দেশের পুরো ব্যাংকিং খাতের উপর। সরকারের উচিত দ্রুত এই সত্যটি অনুধাবন করা। বিরোধী দল হিসেবে জামায়াতের শীর্ষ নেতার উচিত কাল বিলম্ব না করে সরকার প্রধানের সাথে অর্থাৎ তারেক রহমানের সাথে সরাসরি এই ইস্যুতে বসা। অনেক ইস্যুতেই তো বসা হয়েছে, এমনকি একসাথে ইফতারও করেছেন আপনারা। মনে রাখতে হবে, অর্থ এবং অর্থনীতি সবসময়ই একটি হার্ডকোর রাজনৈতিক ইস্যু
এটি হালকা ধাঁচের কোনো সামাজিক বা দাতব্য ব্যাপার নয়। এস আলম সিন্ডিকেট এবং দখলদারদের হাত থেকে ইসলামী ব্যাংককে মুক্ত করার জন্য আজ দুই পথই সাধারণ মানুষের সামনে খোলা রয়েছে। এক, ইসলামী ব্যাংকে থাকা নিজেদের সমস্ত গচ্ছিত টাকা অবিলম্বে উত্তোলন করা। দুই, প্রবাস থেকে ইসলামী ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের রেমিটেন্স পাঠানো সম্পূর্ণ বন্ধ করা। এর বাইরে থার্ড একটি অপশন হতে পারে বিএনপি এবং জামাত সমঝোতায় আসা যে ইসলামী ব্যাংক কোনোভাবেই এস আলম বা অন্য কোনো লুটেরাদের হাতে যাবে না। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।